ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন ড্রামা নিয়ে। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার হিরো আজিনকে দেখি, যে একটা স্টোরে শপিং করতে এসেছিল। ও স্টোর ওনারকে একটা জ্যাকেটের দাম জিজ্ঞাসা করে। স্টোর ওনার বলে, তুমি যদি এই জ্যাকেটটা কেনো তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে, কেননা এই জ্যাকেটটা লিমিটেড এডিশনের এবং লাস্ট পিস বেঁচে আছে। আজিন ওই স্টোর ওনারের চুলটা কানের পিছনে গুঁজে বলে, তোমার মতো সুন্দরী মেয়েদের মিথ্যে কথা বলা উচিত নয়। স্টোর ওনার আজিনের দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। আজিন বলে, আমি ভালো মতো জানি ভিতরের স্টোরে এই জ্যাকেটের প্রচুর কপি পড়ে আছে। আমি যদি এই জ্যাকেটটা কিনি তাহলে তুমি আবারও এইরকম একটা জ্যাকেট এখানে টাঙিয়ে দেবে এবং পরের কাস্টমারকেও এই সেম কথাটাই বলবে। স্টোর ওনার তো কথা বলার ভাষা হারিয়ে ফেলে। আজিন ওই জ্যাকেটটার জন্য বেশি ডিসকাউন্ট চায়। ও জ্যাকেটটা নিয়ে চলে যাওয়ার আগে স্টোর ওনারকে বলে, তুমি ভিতরে স্টোররুমের শেলফের থেকে একটু দূরে থাকবে, ওখান থেকে তোমার হাত কেটে যেতে পারে। স্টোর ওনার অবাক হয়ে বলে, এ কিভাবে জানলো? ও যখন ভেতরে স্টোররুমে যায় তখন সত্যি সত্যি ও সেলফের কানা লেগে হাত কেটে যায়। এরপর আজই নিজের থেকে নিজে পরিচয় দেয়, আমার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, আমি কাউকে ছোঁয়া মাত্রই তার ভবিষ্যৎ দেখে নিতে পারি। এরপর আমরা দেখি আজিন কিভাবে স্টোর ওনারকে ছোঁয়া মাত্রই ওর ভবিষ্যৎ আগে থেকে দেখে নিয়েছিল। আজিন বলে, আমার কারোর ভবিষ্যৎ দেখতে হলে তার স্কিনকে ছুঁতে হবে। এরপর ও একটা স্টোরে ডিসপ্লেতে টাঙানো একটা ড্রেস দেখে ভাবতে থাকে, এই ড্রেসে যে মেয়েটাকে মানাবে তাকে খোঁজা কতটা কষ্টকর হবে। বাইরে থেকে ও দেখতে পায় একটা মেয়ে ওই ড্রেসটা ট্রাই করছে। মেয়েটাকে ওই ড্রেসে অনেক সুন্দর লাগে। আজিন প্রথম দেখাতেই মেয়েটাকে অনেক পছন্দ হয়। মেয়েটার নাম হচ্ছে জিনহি, ওই হচ্ছে আমাদের এই ড্রামার নায়িকা। আজিন বলে, আমার একজন ক্লোজ ফ্রেন্ড আছে যার নাম ওয়াং, ও একটা ক্যাফের ওনার। আজিন ওই ক্যাফেতে ফরচুন টেলারের কাজ করে। আজিন যখন ওই ক্যাফেতে যায় তখন ওয়াং ওকে বলে, তোমার জন্য কেউ টেবিল 3-তে অপেক্ষা করছে। আজিন গিয়ে দেখে সে একটা মেয়ে। মেয়েটা ওকে বলে, আমি প্রচণ্ড কনফিউজড, আমি জানতে চাই আমি এই জবটা কন্টিনিউ করব কিনা। আজিন ওই মেয়েটার হাতটা ধরে ওর ভবিষ্যৎ দেখে। মেয়েটার বস অফিসে প্রতিনিয়ত ওকে হ্যারাস করে, আর মেয়েটা এসবে প্রচণ্ড বিরক্ত, কিন্তু ভবিষ্যতে ইন্সপেকশন টিম ওর বসের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আজিন মেয়েটাকে মানা করে বলে, তোমার জব ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমার প্রবলেমটা জানতে পেরেছি, আর তাছাড়া ওই ব্যক্তি আর বেশি দিন ওই জায়গাতে টিকে থাকতে পারবে না। তুমি যখন কোনো ভুল করনি তাহলে তুমি চাকরিটা ছাড়বে কেন? মেয়েটা শুনে রিল্যাক্স হয় এবং ওকে টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিনহি আর ওর একজন ফ্রেন্ড ওই ক্যাফেতে এসে বসে, কিন্তু ওদের দেখে ওয়াং প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। ও অজিনকে বলে, ওই মেয়েটা আমার অ্যাঞ্জেল, ও এখান থেকে কিছুটা দূরে একটা মেকআপ স্টোরে কাজ করে। আজিন ঘাড় ঘুরিয়ে দেখে বলে, এটা তো ওই মেয়েটা যাকে আমি ওই স্টোরে ড্রেস ট্রাই করতে দেখেছিলাম। ওয়াং বলে, জিনহির মুখে সবসময় হাসি থাকে এবং ও সবসময় সকলের সাহায্য করতে এগিয়ে আসে। ও সবসময় সকলকে ভালোবাসা ভাগ করে দিতে এগিয়ে আসে। ওয়াং যখন ওদের কাছে অর্ডার নিতে যায় তখন ও জানতে পারে জিনহিরা ফরচুন টেলারের সঙ্গে দেখা করতে এসেছে। আজিন যখন ওদের কাছে যায় তখন জিনহির ফ্রেন্ড মিসুক ওকে বলে, জিনহি একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ও কিছু কারণের জন্য তাকে বলতে পারছে না। সেই ব্যক্তি কিছু কাজের জন্য পরের বছর অ্যাব্রডে চলে যাচ্ছে। আজিন জিনহির হাতটা ধরে চোখ বন্ধ করে ওর ভবিষ্যৎ দেখে। ভবিষ্যতে জিনহি উঁচু একটা জায়গা থেকে পড়ে যাচ্ছে, আর পড়ে যাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে। আজিন ভয় পেয়ে ওর হাত ছেড়ে দেয়। আজিন বলে, তোমার এখন প্রপোজ করার কোনো প্রয়োজন নেই, তুমি এখন কোনো উঁচু জায়গাতেও যাবে না এবং হাই হিলও পরবে না। মিসুক বলে, তুমি এমনভাবে বলছো যেন ভবিষ্যতে জিনহির সাথে কোনো খারাপ কিছু ঘটবে। ওরা আজিনকে ভণ্ড বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিনহি ফিরে এসে ওকে টাকা দিয়ে বলে, আমি জানি এখন জব পাওয়া অনেক মুশকিল, তাই এটা দিয়ে তোমার কিছু সাহায্য হয়ে যাবে। তোমার বয়স এখন অল্প, তোমার হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ওয়াং আজিনকে জিজ্ঞাসা করে, তুমি ওই মেয়েটার ভবিষ্যতে কি এমন দেখলে? আজিন বলে, ওই মেয়েটার কিছুদিনের মধ্যে মরতে চলেছে। পরের দিন আজিন ওই মেকআপ স্টোরে পার্ট টাইম জব করা শুরু করে দেয়, যেখানে জিনহি কাজ করে। ওকে এই জবটা ওয়াং পাইয়ে দিয়েছিল, কেননা ওয়াং চায় আজিন বেশিরভাগ সময় জিনহির আশেপাশেই থাকুক, যাতে ও জিনহির ভবিষ্যৎটা পাল্টাতে পারে। আজিন ওখানে একটু ওল্ড ফ্যাশনের গেট আপ করে আসে, যাতে জিনহি আর ওর ফ্রেন্ডরা ওকে না চিনতে পারে। আজিন স্টোর ওনারকে বলেছিল ও কিছুদিনের জন্য কলেজ অফ নিয়েছে। স্টোর ওনার যখন ওকে ওর কলেজের নাম জিজ্ঞাসা করে তখন আজিন ওর মনে যা আসে তাই বলে দেয়। আজিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং মনে মনে ভাবে,
এরা আমাকে প্রথম দিন থেকেই এত খাটাচ্ছে কেন? এই ওয়াংটা আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? তখনই আজিন লক্ষ্য করে ওই স্টোরের বাইরে একজন লোক কালো জামা এবং কালো টুপি পরে ভেতরে কাউকে দেখছে। আজিন ভাবে, এই লোকটা আবার কে? আজিন যখন জিনহির সঙ্গে কথা বলতে যায় তখন ও জিনহির হাসি দেখে ইমপ্রেস হয়ে যায়। ও জিনহিকে মেকআপের ব্যাপারে কিছু টিপস দিতে বলে। ও জিনহিকে ওর হাতে লিখে দিতে বলে যাতে ও কাজ করতে করতে সেগুলো পড়তে পারে। কিন্তু আজিন এসব এজন্যই করছিল যাতে ও জিনহিকে ছুঁয়ে ওর আরও ভবিষ্যৎটা দেখতে পারে। আজিন আবারও ওই একই সিন দেখতে পায়। তখনই স্টোর ওনার জিনহিকে নতুন স্টকের ইন্সপেকশন করতে বলে। আজিন ওকে সাহায্য করার বাহানায় ওর সঙ্গে চলে যায়। আজিন কাজ করতে করতে ভাবে, আমাকে যে করেই হোক আবারও একবার জিনহিকে ছুঁতে হবে যাতে আমি আগে কি হবে সেটা জানতে পারি। ওরা যখন কাজ করার পর কিছুক্ষণ রেস্ট করার জন্য বসে তখন আজিন ওকে একটা গেম খেলার জন্য বলে। কিন্তু গেম খেলতে খেলতেও ও জিনহির হাত ধরার সুযোগ পায় না। জিনহি যখন আবারও টেবিলের ওপর দাঁড়ায় তখন আজিন ওর পা ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু জিনহি সেটা লক্ষ্য করলে আজিন বাহানা করে বলে, আরে আমি ভয় পাচ্ছিলাম, তুমি হাই হিল পরে আছো তো, তাই যাতে পরে না যাও। রাতে আজিন আর জিনহি কাজ থেকে ফেরার সময় ওরা একই সাথে বাড়ি ফেরে। জিনহি ওকে প্রশ্ন করে, তুমি কলেজ স্টুডেন্ট তাই না? তাহলে তুমি কলেজ থেকে লিভ নিলে কেন? আজিন বলে, আজকাল টিউশন ফি অনেক এক্সপেন্সিভ, তাই আমি আমার পেরেন্টসদের ওপর বেশি বোঝা চাপাতে চাই না। আজিন যখন জিনহির বাবা মার কথা জিজ্ঞাসা করে তখন জিনহি বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা গিয়েছে। আজিন ওকে সরি বলে। জিনহি বলে, আমি খুবই তাড়াতাড়ি বিয়ে করে নেব, তখন আমি আমার ফ্যামিলি নিয়ে খুশি থাকব। জিনহি যখন আজিনের কলার ঠিক করতে যাচ্ছিল তখনই ওর বয়ফ্রেন্ড হিয়নসিও ওখানে চলে আসে। এরপর ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়। আজিন যখন ক্যাফেতে ফেরে তখন ওই আঙুকে জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলে? আজিন বলে, মেয়েদের স্কিন টাচ করা এত সহজ নয়। আজকে জিনহিকে একজন পিক করতে এসেছিল, মনে হয় ওটা ওর বয়ফ্রেন্ড। আজিন ক্যাফেতে বসে বসে আজকে জিনহির সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে এবং ওকে দেখে মনে হয় ও জিনহিকে ভালোবেসে ফেলেছে। পরের দিন স্টোর ওনার আজিনকে বলে, তুমি কি আজকে ফ্রি আছো? আমরা তোমাকে ওয়েলকাম পার্টি দেব। আজিন প্রথমে রাজি হয় না, কিন্তু স্টোর ওনার ওর হাত ধরে জোড়াজুড়ি শুরু করে দেয়। এর ফলে ও স্টোর ওনারের ভবিষ্যৎ দেখতে পায়। আজিন চোখ বন্ধ করে স্টোর ওনারকে জিনহি বলে জোরে চিৎকার করতে দেখে। আজিন শুধুমাত্র জিনহির জন্য পার্টিতে আসতে রাজি হয়ে যায়। রাতে সকলে মিলে একসাথে একটা রেস্টুরেন্টে পার্টি করতে আসে। তখন ওখানে কিছু গুন্ডা টাইপের লোকেরা ওদেরকে চিৎকার করতে বারণ করে। সমস্ত মেয়েরা ভয় পেয়ে যায়। আজিন ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ও ভাবতে থাকে, ভবিষ্যতে স্টোর ওনার জিনহি বলে চিৎকার করার কারণ এই গুন্ডারা নয় তো? ওই গুন্ডাদের মধ্যে থেকে একজন লোক আজিনকে খুব জোরে একটা ঘুষি মারে। আজিন তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ওই লোকগুলো এবং বাকি সকলে স্টেজে এনজয় করে ডান্স করতে শুরু করে দেয়। আজিনের জ্ঞান ফিরলেও ভাবতে থাকে, আমি যেটা ভবিষ্যতে দেখেছিলাম সেটার তাহলে কি মানে? তখনই স্টোর ওনার ডান্স করতে করতে ঠিক সেভাবেই জিনহির নাম ধরে চিৎকার করে, যেমনটা আজিন ভবিষ্যতে দেখেছিল। এরপর উনি আবারও ডান্স করতে শুরু করে দেয়। আজিন এটা দেখে অবাক হয়ে যায়। জিনহি বলে, ম্যাম যখনই ড্রিঙ্ক করে তখন এভাবেই নাম ধরে চিৎকার করে। আজিন হাওয়া খাওয়ার জন্য বাইরে আসতে চায়। জিনহিও ওর সঙ্গে বাইরে চলে আসে। ওরা দুজনে কথা বলতে বলতে হাঁটতে থাকে। ও দূরে একটা গার্ডেনে দোলনা দেখে ও দৌড়ে গিয়ে ওটাতে বসে পড়ে। জিনহি ওকে জিজ্ঞাসা করে, তুমিও কি দোলা চড়বে? আজিন পাশের দোলনাটায় দাঁড়িয়ে পড়ে এবং জিনহিকেও আসতে বলে। এরপর দুজনে দোলনা চড়তে থাকে। আজিনের সঙ্গে যখন জিনহির চোখে চোখ পড়ে তখন জিনহি নিচে নেমে যায় এবং আবারও রেস্টুরেন্টে ফিরে যায়। আজিন বলে, আমার তখন কি হয়ে গিয়েছিল? পরের দিন স্টোরে আজিন শুধু জিনহিকেই দেখছিল। সারাদিন হিল পরে কাজ করতে করতে জিনহির পায়ে যন্ত্রণা করছিল। এজন্য আজিন ওকে একটা শু স্টোরে নিয়ে এসে ওকে একজোড়া শু কিনে দেয় এবং ওকে সেটা পরতে বলে। জিনহি জুতোর টাকা দিতে চাইলে আজিন বলে, এটা আমার তরফ থেকে গিফট। ওরা যখন আবারও স্টোরে ফিরছিল তখন ওখানে জিনহির বয়ফ্রেন্ড আগে থেকে ওর জন্য অপেক্ষা করছিল। ও জিনহিকে কফি খেতে নিয়ে যায়। ওজিন সেটা দেখে স্যাড হয়ে যায়। তখনই ওখানে জিনহির ফ্রেন্ড মিসুকেশোকে জিজ্ঞাসা করে, তুমি কি জিনহিকে পছন্দ করো? ওজিন মানা করে বলে, না না। ফ্রেন্ডটা বলে, আমার তোমার জন্য অনেক খারাপ লাগছে। জিনহি তো অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, আর আমিও তোমার মতো একাই। বলে ও ওজিনের গাল টিপে দেয়। ও ওজিনের গাল ছোঁয়াতে অজিন ওর ভবিষ্যৎ দেখতে পায় এবং ও ওকে বলে, তুমি চিন্তা করো না, খুবই তাড়াতাড়ি তোমাকেও কেউ একজন প্রপোজ করবে, আর সে তোমাকে গান গেয়ে প্রপোজ করবে।
ওজিন ওর কথা বিশ্বাস করে না। ও হেসে ওখান থেকে চলে যায়। রাতে বাড়িতে যাওয়ার সময় জিনহি যে বাসে করে বাড়িতে যায়, আজিনও ওই বাসে উঠে ওর পাশেই বসে পড়ে। ওরা নর্মালি টুকটাক কথা বলে। জিনহি প্রচন্ড ক্লান্ত ছিল, এজন্যে ও ওজিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আজিনের তো মনে লাড্ডু ফাটে, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে বলে, আমাকে শুধুমাত্র এই মেয়েটার ভবিষ্যৎ ঠিক করতে হবে। ও যখন জিনহির হাতটা ধরে তখন ও আবারও একই সিন দেখতে পায়, জিনহি ওপর থেকে পড়ে মারা যাচ্ছে। কিন্তু এইবার ও আরও একটু দেখতে পায়, জিনহির সঙ্গে কেউ ওপরে দাঁড়িয়েছিল। ওজিন বুঝতে পেরে যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কেউ ইচ্ছা করে জিনহিকে মারতে চায়। ওজিন বাড়িতে এসে ওয়াংকে বলে, কেউ আছে যে জিনহিকে মারতে চায়। ওয়াং বলে, তাহলে তুমি ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলে না কেন? হতে পারে তুমি যে সিঁড়িটা দেখেছো সেটা ওর বাড়ির সিঁড়ি। আজিন বলে, আমি যদি এরকমটা করতাম তাহলে ও আমার ব্যাপারে কি ভাবতো? ওয়াং বলে, কাল থেকে তুমি ওর ওপরে ভালোভাবে নজর রাখবে, আমার অ্যাঞ্জেলের যেন কিছু না হয়। পরের দিন ওজিন স্টোরে এসে মিসুককে জিনহির ব্যাপারে জিজ্ঞাসা করে। মিসুক বলে, কিছুক্ষণ আগে জিনহি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে গেছে। আজিন মনে মনে ভাবে, আমি যদি আজকে জিনহির ওপর নজর না রাখি তাহলে বাড়িতে গেলে ওয়াং আমাকে মেরেই ফেলবে। তখনই স্টোর ওনার সিনিয়ং এসে আজিনকে বলে, আমার ল্যাপটপটা কাজ করছে না, তুমি কি সেটা ঠিক করে দেবে? আজিনও ল্যাপটপটা ছোঁয়া মাত্রই বুঝতে পেরে যায় যে ল্যাপটপে কি প্রবলেম হয়েছে, কিন্তু ও সিনিয়নকে বলে এই ল্যাপটপটা ঠিক করতে কিছুক্ষণ টাইম লাগবে, আপনি ততক্ষণ কফি খান। সিনিয়ন বাইরে গেলে ওজিন স্টাফ ইনফরমেশন ফাইল থেকে জিনহির বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়। এবারে জিনহি ওর বয়ফ্রেন্ড হিয়নসিওর সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হিয়নসিও ওকে ওর নতুন জুতোর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে, আমার তো তোমাকে হাই হিলেই বেশি পছন্দ। হিয়নসিও যখন ওকে গাড়ি করে পৌঁছে দিতে যাচ্ছিল তখন জিনহি কথায় কথায় ওর লাইফ প্ল্যান জিজ্ঞাসা করে। জিনহি ভেবেছিল হয়তো হিয়নসিও ওকে বিয়ে করতে চাইবে, কিন্তু হিয়নসিও ঠিকমতো আনসার করে না। এজন্য জিনহি প্রচণ্ড স্যাড হয়ে যায়। এদিকে ওজিন অ্যাড্রেস নিয়ে জিনহির বাড়ির কাছে চলে আসে। তখনই হিয়নসিও জিনহিকে ছাড়তে আসে। ওজিন ওদেরকে দেখে একটা দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। জিনহি যখন হিয়নসিওকে গুড বাই বলে বাড়িতে ঢুকতে যাচ্ছিল তখনই ও ওজিনকে লুকিয়ে থাকতে দেখে। ও ওজিনকে ডেকে বাইরে আসতে বলে। ওজিন ওদেরকে দেখে মিথ্যা কথা বলে দেয়, আরে আমি তো বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আসলে আমি এই নিচেই থাকি। জিনহি ওকে হিয়নসিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হিয়নসিও যখন ওখান থেকে চলে যায় তখন জিনহি ওজিনকে বলে, আমি আসলে নামসন টাওয়ারে যেতে চাই। আমি সবসময় ভাবি নামসন টাওয়ারটা একটা রোমান্টিক প্লেস, ওখানে কাপলরা সবসময় নিজেদের ভালোবাসার চিহ্ন ছেড়ে আসে। তাই আমিও ভাবি কেউ আমাকে নামসন টাওয়ারের কাছে বিয়ের জন্য প্রপোজ করুক। আমি আমার জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে চাই, কিন্তু আমার তো মনে হয় না সে এরকমটা চায়। কেননা আমি যখন এই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম তখন সে আমাকে অ্যাভয়েড করে দিয়েছে। ও ওজিনকে জিজ্ঞাসা করে, তুমিও কি ভাবো আমার চিন্তা ভাবনাটা ভুল? ওজিন বলে, হয়তো এরকম না, হয়তো তারও কিছু কারণ আছে, কিন্তু তুমি নিজে ভেঙে পড়ো না। তোমারও অধিকার আছে কেউ তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসুক এবং তোমাকে নিয়ে চিন্তা করুক। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জিনহি উঠে ওখান থেকে চলে যায়। ওজিন নিজেকে সামনে নিয়ে বলে, আজিন তোমার কি হয়েছে? তুমি এরকম দুর্বল হয়ে যাচ্ছ কেন? তখনই ও দেখতে পায় সেই দিন স্টোরের বাইরে কালো টুপি পরা মানুষটা এখন জিনহির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওজিন লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি কে? লোকটা ওকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ওজিন ওর হাতটা ধরে ওর ভবিষ্যৎ দেখে। লোকটা ভবিষ্যতে কোনো একটা মেয়েকে পিছন দিক থেকে অ্যাটাক করবে, যার মাথায় সুন্দর চুলের ক্লিপ আছে। তখনই ওই লোকটা আজিনকে জোরে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। ওজিন ভাবে, এই লোকটা আসলে কে, কি করতে চায়? পরের দিন যখন ওজিন জিনহিকে দেখেই যাচ্ছিল তখন মিসুকের শোকে হালকা ধাক্কা মারে। আজিনের প্রচন্ড ব্যথা লাগে, কেননা আগের দিন রাতে ওই লোকটার সঙ্গে মারপিট করতে গিয়ে ওর চোট লেগেছিল। মিসুক ওর চোটটা দেখে ওর চোট লাগার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু ওজিন কিছুই বলে না। মিসুক যখন জোর করে তখন ওজিন ওকে আলাদা একটা সাইডে নিয়ে গিয়ে ও সেই কালো টুপি পরা মানুষটার ব্যাপারে বলে, তুমি কি এমন কাউকে চেনো যে জিনহির ক্ষতি করতে চায়? মিসুক তো এ ব্যাপারে কিছুই জানে না, এজন্যও বলে, আমাদের জিনহি যেহেতু অনেক সুন্দর তাই ওর পিছনে অনেক ছেলেরাই ফিদা। অজিন মনে মনে বলে, তার মধ্যে থেকে আমিও একজনকে চিনি যে আমাকে তার অ্যাঞ্জেলকে প্রোটেক্ট করতে পাঠিয়েছে। অজিন আসলে ওয়াং এর কথা বলছিল। মিসুক বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কালো টুপি পরা মানুষটা যে তোমার ওপর অ্যাটাক করেছিল সে জিনহির পিছু করছিল? অজিন বলে, হ্যাঁ আমি তাকে নিজের চোখে দেখেছি। মিসুক জিজ্ঞাসা করে, তুমি কি দেখেছো? অজিন তো বলতে পারে না যে ও ভবিষ্যৎ দেখেছে। মিসুক ওকে বেশি চিন্তা না করতে বলে ওখান থেকে চলে যায়।
সন্ধ্যাবেলা অজিন যখন স্টোরের বাইরে দাঁড়িয়ে স্যাম্পল বিক্রি করছিল, তখনই ও সেরকম একটা মেয়েকে দেখে যার চুলের মধ্যে সেম হেয়ার ক্লিপ ছিল। অজিন সঙ্গে সঙ্গে জিনহির ব্যাপারে স্টোরে জিজ্ঞাসা করে। মিসুক ওকে বলে একটু আগে জিনহি কারোর সঙ্গে দেখা করতে পার্কে গিয়েছে। অজিন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে জিনহিকে ফোন করে। জিনহি ওকে বলে ও কারোর সঙ্গে দেখা করতে পার্কে এসেছে এবং ও সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। অজিন সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ওকে সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে নেমে যেতে বলে। জিনহি ওকে বলে তুমি এরকমটা কেন বলছো? তখনই জিনহির ফোনে কেউ ফোন করে, এজন্য ও অজিনের ফোনটা কেটে দেয়। অজিন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। এদিকে আমরা জিনহিকে দেখি ওর চুলেও ঠিক সেম হেয়ার ক্লিপ ছিল এবং সেই কালো টুপি পরা লোকটা পিছন দিক থেকে ওর মুখ চেপে ধরে। তখনই ওখানে অজিন এসে জিনহিকে বাঁচিয়ে নেয় এবং ওই কালো টুপি পরা লোকটাকে ধাক্কা মারে। লোকটা উঠে অজিনের মুখে একটা জোরে ঘুষি মারে। অজিন মাটিতে পড়ে যায়। লোকটা চাকু বের করে নেয়। জিনহি লোকটার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনে লোকটা ওখান থেকে পালায়। তখনই ওখানে হিয়নসিও চলে আসে। জিনহি ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? হিয়নসিও বলে তোমার কি চোট লেগেছে? তুমি এখন ঠিক আছো? আমরা এই ব্যাপারে পরে কথা বলবো বলে ওই লোকটাকে খোঁজার বাহানায় ওখান থেকে চলে যায়। জিনহির আজিনের জন্য প্রচন্ড চিন্তা হয়। অজিন বলে তোমার লোকেদের ওপর এত সহজে বিশ্বাস করাটা উচিত নয়। জিনহি ভয় পেয়ে কেঁদে বলে আজ তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কি জবাব দিতাম? অজিন ওকে হাক করে নেয় এবং ওকে শান্ত করিয়ে বলে আমি ঠিক আছি, তুমি কান্না বন্ধ করো। পরের সিনে আমরা জিনহি আর হিয়নসিওকে হসপিটালে দেখি। হিয়নসিও ওকে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে স্টোরে গিয়েছিলাম, তখন আমি মিসুকের থেকে জানতে পারলাম তুমি কোথায় গিয়েছো। এরপর জিনহি আজিনের সঙ্গে দেখা করতে হসপিটালের ভেতরে যায় আর হিয়নসিও বাইরে বসে থাকে। ভেতরে জিনহি আজিনকে সরি বলে। অজিন বলে তোমার সরি বলাটা উচিত, কারণ আমি প্রচন্ড যন্ত্রণায় আছি, কিন্তু এই যন্ত্রণাটা চোটের জন্য নয়। তুমি যে এত কাঁদছিলে তাই আমার প্রচন্ড লজ্জা লাগছিল। ও ভবিষ্যতে জিনহিকে নিজের খেয়াল রাখতে বলে। এরপর হিয়নসিও ভেতরে আসে ও অজিনকে ধন্যবাদ বলে জিনহিকে নিয়ে ওখান থেকে চলে যায়। অজিন যখন ঠিক হয়ে হসপিটাল থেকে ক্যাফেতে ফেরে তখন ওইয়ং ওকে বলে এখন আর তোমাকে ওই মেকআপ স্টোরে জব করতে হবে না, কেননা এখন তো আর আমার অ্যাঞ্জেল একদমই বিপদমুক্ত। অজিন ওকে মানা করে বলে আমি যে কাজটা শুরু করেছি সেটা আমাকে আগে সম্পূর্ণ করতে হবে। ওইয়ং বলে তুমি তো আগে এত দায়িত্ববান ছিলে না, তুমিও কি আমার অ্যাঞ্জেলের ওপর ফিদা হয়ে গিয়েছো? এটা শুনে অজিন নার্ভাস হয়ে যায় এবং মানা করে ওখান থেকে চলে যায়। পরের দিন অজিন যখন স্টোরে যায় তখন ও স্টোর ওনারের কাছে এতদিন ছুটি করার জন্য ক্ষমা চায়। স্টোর ওনার বলে আমাদেরকে জিনহি সবকিছু বলেছে এবং ও বলেছে তুমি সুপার হিরো। এটা শুনে অজিনের মনে লাড্ডু ফাটতে থাকে। সঙ্গে জিনহিরও হাসি কিছুটা বদলে যায়। বস সবাইকে বলে ইন্টারন্যাশনাল মডেল জেসিকা কোরিয়া এসেছে, এজন্য সকলে জেসিকা সাইনিং ইভেন্টে যায়। তখনই বস অফিসে কিছু ভুলে যায় এবং সেটাকে আনতে উনি আজিনকে সঙ্গে নিয়ে যায়। মিসু কথায় কথায় জিনহির মনে আজিনের জন্য কি ফিলিংস আছে সেটা জিজ্ঞাসা করে। জিনহি সেটা অ্যাকসেপ্ট করে না। মিসুক যখন আগে এগিয়ে যায় তখন জিনহি অজিনের কথাই ভাবতে থাকে। এরপর ইভেন্টে যখন জেসিকা আসে তখন জিনহি অজিনকে জিজ্ঞাসিকার ব্যাপারে ওর কি রায় জিজ্ঞাসা করে। অজিন বলে জেসিকা অনেক সুন্দর, ও জেসিকার হাইটের অনেক প্রশংসা করে। এটা শুনে প্রথমবারের মতো জিনহির মনে হিংসা হয়। ইভেন্টের সময় যখন হয়ে যায় তখন ওরা জানতে পারে জেসিকা কোথাও চলে গিয়েছে আর ও নিজের ফোনটাও ফেলে গিয়েছে। বস সবাইকে বলে জেসিকাকে ছাদে এবং বাথরুমে খুঁজতে। জেসিকা ম্যানেজার ববি বসকে বলে আমাদের সামান্য ঝগড়া হয়েছিল, কাল জেসিকা জন্মদিন ছিল, এজন্য ও একটা দিন ছুটি নিতে চেয়েছিল, কিন্তু ইভেন্ট সাইন হয়ে গিয়েছিল, এজন্য আমি সেটাকে ক্যান্সেল করতে পারিনি, তাই জেসিকা রাগে ওখান থেকে চলে যায়। মিসুক এসে বসকে বলে জেসিকা ছাদে এবং বাথরুমে কোথাও নেই। ববি চিন্তা করে বলে জেসিকা তো এখানকার কিছুই জানে না আর ফোনটাও নিয়ে যায়নি, তাহলে ও ফিরবে কিভাবে? ববি ওকে খোঁজার জন্য বাইরে যায়। ওর পিছু পিছু আজিনও যায়। আজিন ওকে পিছু ডাকে এবং শান্ত হতে বলে এবং কথায় কথায় ওর হাত ধরে নেয়। অজিন যখন চোখটা বন্ধ করে তখন ও ভবিষ্যতে কিছু দেখতে পায়। জেসিকা একটা জায়গায় ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে জেসিকাকে খুঁজতে বের হয়। এদিকে ইভেন্টে দেরি হওয়ার জন্য বস প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এদিকে অজিন আর ববি সেই জায়গাটায় আসে যেখানটায় অজিন ভবিষ্যতে দেখেছিল। জেসিকা ওখানে ববিকে দেখে ওকে হাক করে নেয়, কেননা জেসিকা তখন ববির ওপর রাগ করে এখানে চলে এসেছিল আরও এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেছিল। এরপর সকলেই ইভেন্টের দিকে পৌঁছায়।
কেননা ইভেন্টে সকলে ওদের জন্য অপেক্ষা করছিল। ববি আজকে যা হয়েছে তার জন্য বসের কাছে ক্ষমা চায় এবং আজিনকে ধন্যবাদ বলে। ওজিন জেসিকা এবং ববিকে ভালোভাবে লক্ষ্য করছিল। এটা দেখে মিশুক জিনহিকে বলে, দেখো আজকে তো ওজিন জেসিকার ওপর থেকে চোখ সরাতেই পারছে না। তখনই আমরা দেখি জিনহি ও শু ছেড়ে আবারও হিল পরে নিয়েছিল, কেননা কিছুক্ষণ আগে ওজিন জেসিকার হাইটের প্রশংসা করেছিল। জেসিকা যাওয়ার আগে বসকে কোরিয়ান ভাষায় গুড বাই বলে। বস বলে, তুমি তো অনেক ভালো কোরিয়ান বলতে পারো। জেসিকা বলে, ববি কোরিয়ান, তাই আমি ওর থেকে কিছু কিছু কোরিয়ান ভাষা শিখে নিয়েছি। জেসিকা যখন আজিনকে গুড বাই বলে তখনও জিজ্ঞাসা করে, আজকে যা কিছু হয়েছে সেই ব্যাপারে ববি আমাকে সবকিছুই বলেছে, কিন্তু তুমি আমাকে খুঁজলে কিভাবে? তোমার মধ্যে কি কোনো স্পেশাল পাওয়ার আছে? অজিন বলে, ওসব কিছু ছাড়ো, আমি এটা লক্ষ্য করেছি যে ববি তোমাকে শুধুমাত্র ফ্রেন্ডের চোখে দেখে না, ওর মনেও তোমার জন্য ফিলিংস আছে। জেসিকা আর ববি দুজনেই অবাক হয়ে যায়। অজিন বলে, তুমি যখন চলে গিয়েছিলে তখন ববি তোমাকে খোঁজার জন্য প্রচন্ড চিন্তায় পড়ে গিয়েছিল। কিছুদিন আগে আমিও ঠিক সেম ফিল করেছিলাম, তাই আমি ববির মনের ভাষাটা বুঝতে পারছি। অজিন একবার জিনহির দিকে তাকিয়ে জেসিকাকে বলে, জরুরি নয় যে যা তুমি দেখতে পাও না সেটা আদেও হয় না। ও তোমাকে নিজের ভালোবাসা প্রকাশ করেনি, তার মানে এটা নয় যে সে তোমাকে ভালোবাসে না। জেসিকা ববির দিকে তাকালে ববি লজ্জা পায়। আসলে অজিন ববির অনেক বড় কাজ সহজ করে দিয়েছিল। জেসিকা যাওয়ার আগে অজিনকে ধন্যবাদ বলে এবং ওর গালে একটা কিস করে। এইটা দেখে জিনহির মনে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সবাই যখন বাইরে চলে যাচ্ছিল তখন অজিন জিনহিকে আটকে জেসিকার কিসের ব্যাপারে এক্সপ্লেন করে। অজিন বলে, তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিছুই নয়, আসলে ও ফ্রেন্ডস হিসেবে কিস করেছে, আর ফরেনে তো এসব নর্মাল। জিনহি বলে, তুমি আমাকে কেন এসব এক্সপ্লেন করছো? আমি তো জানতাম না তুমি এত পপুলার। পরের সিনে আমরা দেখি মিশুক জিনহিকে বলে, আমি অজিনকে বসের সঙ্গে কথা বলতে শুনেছি, কাল থেকে অজিন এই জবটা ছেড়ে দিচ্ছে। এটা শুনে জিনহি দৌড়ে বসের কেবিনে যায়, কিন্তু ওখানে ও আজিনকে দেখতে পায় না, এজন্য দৌড়ে বাইরে চলে আসে। ও চারিদিকে অজিনকে খোঁজে, কিন্তু ততক্ষণে অজিন চলে গিয়েছিল। জিনহি আজিনকে না দেখতে পেয়ে প্রচন্ড হতাশ হয়ে যায়। এদিকে ক্যাফেতে ওয়াং আজিনকে বলে, কাস্টমারের তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাইছে। আজিন কথা বলতে মানা করে দেয় এবং ওখান থেকে চলে যায়। তখনই ওর দরজার সামনে সেই মেয়েটার সঙ্গে দেখা হয় যে ওর কাছে ওর জবের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল। মেয়েটা বলে, তুমি যেমনটা বলেছিলে ঠিক সেরকমটাই হয়েছে, আমার বসকে ইন্সপেকশন টিম নিয়ে গিয়েছে। ও আজিনকে ধন্যবাদ বলার জন্য কেক নিয়ে এসেছিল, কিন্তু আজিন ওর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এজন্যও বাইরে চলে যায়। এদিকে জিনহি ও শোরুমে হতাশ হয়ে থাকে, ওর কোনো কাজে মন লাগে না। মিশুক ওর হতাশার কারণ জিজ্ঞাসা করে। তখনই ওখানে জেসিকার ববি চলে আসে সকলের সঙ্গে দেখা করতে। ওরা ওই দিন ইভেন্টে যা কিছু হয়েছে তার জন্য বসের কাছে অ্যাপোলজি চাইতে এসেছে। বসের কেবিনে যাওয়ার আগে জেসিকা জিনহিকে আজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনহি জেসিকাকে বলে, আজিন জব ছেড়ে দিয়েছে। জেসিকা জিজ্ঞাসা করে, তুমি কি আজিনকে পছন্দ করো? এটা শুনে জিনহি নার্ভাস হয়ে যায় এবং মানা করে দেয়। জেসিকা বলে, কিন্তু আমার তো মনে হয় আজিন তোমাকে পছন্দ করে, কেননা আমার ওই ইভেন্টের দিন মনে হয়েছিল আজিন যা কিছু বলেছে তোমার ব্যাপারে বলেছে। ও যতই না তোমাকে লাভ কনফেশন করুক, কিন্তু ওই দিন ও তোমার ব্যাপারে বলেছিল। ওদের চলে যাওয়ার পর জিনহি যখন আজিনকে ফোন করতে যাচ্ছিল তখনই হিয়নসিও ওকে ফোন করে। হিয়নসিও ওকে বলে ও কালকে ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য শহরের বাইরে যাচ্ছে, এজন্য ওদের কিছুদিন দেখা হবে না। জিনহি দোটানায় পড়ে যায়, ও এখন কি করবে। পরের দিন ক্যাফেতে আবারও সেই মেয়েটা আসে যাকে ওজিন ভবিষ্যতে দেখেছিল এবং ও ওয়াংকে আজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, আচ্ছা আজিনের কি কোনো গার্লফ্রেন্ড আছে? ওয়াং বলে, আমি তোমার মন ভাঙতে চাই না, কিন্তু ওর গার্লফ্রেন্ড হওয়া এত সহজ নয়। ও আজিনের স্পেশাল পাওয়ারের ব্যাপারে বলে। ওয়াং বলে, এই স্পেশাল পাওয়ারের জন্যই ওর ছোটবেলাটা ভালোভাবে কাটেনি, লোকেরা ওকে আলাদাভাবে দেখতো, তাই ওই ট্রমার জন্য ও কাউকে নিজের কাছে আসতে দেয় না, তাই আমারও ওর সঙ্গে বন্ধুত্ব করতে অনেক সময় লেগেছিল। মেয়েটা বলে, তার মানে আজিনের কোনো গার্লফ্রেন্ড ছিল না? ওয়াং বলে, কিছু গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও তাদের ব্যাপারে বেশি সিরিয়াস ছিল না, কিন্তু আজকাল ও বড়ই অদ্ভুত ব্যবহার করছে। এদিকে ওজিন জিনহির সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে করে
এবং ওর সেই কথাটা মনে করে যা জিনহি ওকে বলেছিল ও নামসিন টাওয়ারে ভালোবাসার মানুষের সঙ্গে কাটাতে চায়। পরের দিন জিনহি একাই নামসিন টাওয়ারে চলে আসে। ওখানে আজিনও ছিল। জিনহি আজিনের কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? আজিন বলে, এমনি এখানে এসেছিলাম। এরপর ওরা দুজনে এদিক ওদিকের কিছু কথা বলে। জিনহি ওকে বলে, এবার আমাকে যেতে হবে। অজিন ওকে পিছু ডেকে বলে, আমরা যখন এখানে এসেই পড়েছি তখন আমরা একটা দিন এখানে একসঙ্গে কাটাই। এখানে সকলে কাপল, তাই আমি এখানে একা কেমন অকওয়ার্ড লাগবে। তুমি শুধুমাত্র আজকের দিনটার জন্য আমার গার্লফ্রেন্ড হিসেবে থাকতে পারবে? জিনহি কি বলবে ভেবে পায় না। আজিন বলে, আমি জানি তোমার একজন বয়ফ্রেন্ড আছে, কিন্তু শুধুমাত্র আজকের দিনটার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড হিসেবে থাকো। এরপর ও জিনহির হাত ধরে এখানে ওখানে যায় এবং খাবার খায়। ওরা একসঙ্গে প্রচুর এনজয় করে। সন্ধ্যার সময় ওরা যখন একসঙ্গে বসেছিল তখন জিনহি নামসিন টাওয়ারের এত কালারফুল লাইট দেখে এনজয় করছিল। তখনই হঠাৎ করে ওজিন জিনহিকে কিস করে দেয়। জিনহির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় এবং বাড়ির দিকে রওনা হয়। ওজিন যখন জিনহিকে বাড়িতে ছাড়তে আসে তখন জিনহি বলে, তুমি অনেক ভালো একজন মানুষ এবং আমার পুরো বিশ্বাস তুমি জীবনে অনেক ভালো পার্টনার পাবে। আজিন বলে, তুমি কি আমার ভবিষ্যৎ দেখছো? আজিন মনে মনে বলে, সেটা তো আমার কাজ। ও জিনহিকে বলে, চলো তোমার ভবিষ্যৎ দেখা যাক। ও জিনহির গালে হাত দেয় এবং ও আগের সেই ভবিষ্যৎটাই দেখে। জিনহি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ও ভয় পেয়ে হাত সরিয়ে নেয় এবং চিন্তা করতে থাকে। ও জিনহিকে যেতে দেখে এবং মনে মনে ভাবে, এটা কি হচ্ছে, আবার কি বিপদ আসতে চলেছে। পরের দিন ওজিন জিনহি আর হিয়নসিওর ওপর নজর রাখে। ওরা দুজন একটা জুয়েলারি শপে ছিল আর ওজিন বাইরে থেকে ওদেরকে দেখছিল। তখনই ওকে ওয়াং ফোন করে বলে, তুমি এখন কোথায় আছো? ক্যাফেতে তোমার জন্য কাস্টমার বসে আছে আর আমার ব্যবসা ডুবে যাচ্ছে। ওজিন ওকে বলে, এখনো পর্যন্ত জিনহি বিপদের মধ্যে আছে, আমাকে যে করেই হোক ওকে বাঁচাতে হবে। ওজিন ওদের পিছু করে। হিয়নসিও যখন জিনহিকে ছাড়তে আসে তখন ও ওকে আই লাভ ইউ বলে এবং কিস করে। এটা দেখে ওজিন স্যাড হয়ে যায়। তখনই ও দেখে সেই কালো টুপি পরা লোকটা হিয়নসিওর সঙ্গে দেখা করছে। হিয়নসিও ওকে টাকার খাম দেয়। ওজিনের সেসব কথা ওয়াংকে বলে। ওয়াং একজনকে ফোন করে জেনে নেয় যে ওই কালো টুপি পরা লোকটা বেলে বাইরে এসেছে। এসব শুনে অজিন চিন্তায় পড়ে যায়। ও ওয়াংকে হিয়নসিওর ওপর নজর রাখতে বলে। ওয়াং আজিনকে এসব কিছুর থেকে দূরে থাকতে বলে। আজিন ওকে মনে করিয়ে বলে, জিনহি তো তোমারও অ্যাঞ্জেল, তাই না? আমাদের দুজনকে ওকে বাঁচাতে হবে। পরের দিন মিসুক জিনহিকে বলে, তুমি এত হতাশ কেন? জিনহি বলে, আমার কি হিয়নসিওর সঙ্গে রিলেশনটা শেষ করে দেওয়া উচিত? কেননা আমি আর অপেক্ষা করতে পারছি না। মিসুক ওকে ওজিনের সঙ্গে নতুন করে জীবন শুরু করার অ্যাডভাইস দেয়। কিছুক্ষণ পর ওখানে ওয়াং কাস্টমার সেজে আসে এবং ও মিসুককে কথা জালে ফাঁসিয়ে ওকে একটা ড্রিঙ্কের জন্য ইনভাইট করে। মিসুক বলে, এটাই সেই ক্যাফেটা না যেখানে ওই ভন্ড ফরচুন টেলার থাকে? ওয়াং বলে, হ্যাঁ। মিসুক যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং ও জিনহিকে ওখানে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওয়াং ওকে একা যেতে বলে। অপরদিকে আমরা দেখি ওজিন সেই কালো টুপি পরা লোকটাকে ফলো করছে আর ওই টুপি পরা লোকটা অন্য একজনের কাছ থেকে টাকা ভরা খাম নিচ্ছে। এদিকে মিসুক ক্যাফেতে ওয়াংকে বলে, এবার তুমি বলো তুমি আমার থেকে কি চাও? আমি তোমাকে শোরুমে দেখা মাত্রই বুঝে গিয়েছি তোমার আমাকে এখানে ডাকার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। ওয়াং ওখানে জিনহির বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিসুক বলে, হিয়নসিও একজন খুবই হ্যান্ডসাম এবং স্টাইলিশ ছেলে যার নিজের ইনভেস্টমেন্ট ফার্ম আছে, কিন্তু আগে ও একটা স্টক কোম্পানিতে কাজ করত। ওয়াং ওকে ওই কোম্পানির নাম জিজ্ঞাসা করে, কিন্তু মিসুক সেই কোম্পানির নাম জানে না। কিন্তু ও বলে, হিয়নসিও জিনহির সমস্ত টাকা ম্যানেজ করে। মিসুক ওকে হিয়নসিওর বিজনেস কার্ড দেয় যেটা ওকে জিনহি দিয়েছিল। এবারে আমরা দেখি ওই কালো টুপি পরা লোকটাকে একজন ফোন করে দেখা করতে ডাকে। আজিন ওর পিছু করে, কিন্তু তখনই একটা প্রচুর স্পিডে আসা কালো গাড়ি ওই লোকটাকে ধাক্কা মেরে চলে যায় এবং ওই লোকটার ওখানে মৃত্যু হয়। আজিন যখন বাড়িতে আসে সে তখন ওয়াং ওকে হিয়নসিওর বিজনেস কার্ডটা দেয় যেটা মিসুক ওকে দিয়েছিল। ওয়াং বলে, আমার হিয়নসিওকে খুব একটা ভালো মনে হচ্ছে না। মিসুক আমাকে বলেছিল ও আগে একটা স্টক কোম্পানিতে কাজ করত, কিন্তু আমি ওই কোম্পানির ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি কেউই ওই কোম্পানির নামও শোনেনি। আমার মনে হয় ও সকলকে মিথ্যে কথা বলেছে। আজিন ওয়াংকে হিয়নসিওর ব্যাপারে আরো খোঁজ নিতে বলে।
এরপর আমরা অজিনকে দেখি একটা পার্সেল ডেলিভারি দেওয়ার বাহানায় হিয়নসিওর অফিসে আসে, কিন্তু অজিন ওখানে ওর হেলমেটটা খোলে না যাতে হিয়নসিও না ওকে চিনে ফেলে। কিন্তু হিয়নসিওর ওর ওপরে সন্দেহ হয়। ও অজিনকে ইগনোর করে অফিস থেকে বেরিয়ে যায়। অজিন যখন হিয়নসিওর পিছু করে তখন ও হিয়নসিওকে অফিসের বাইরে একটা সিনিয়র নামের মেয়ের সঙ্গে দেখে। ওদের দুজনের ব্যবহার দেখে মনে হচ্ছে ওরা দুজনে কাপল। এরপর ওরা দুজনে গাড়িতে বসে কোথাও চলে যায়। অজিন স্কুটি করে ওদেরকে ফলো করে। এরপর ওরা দুজনে একটা রেস্টুরেন্টে এসে বসে এবং একে অপরকে খাবার খাইয়ে দেয়। এরপর আমরা দেখি অজিন ওই সিনিয়র নামের মেয়েটার সঙ্গে কথা বলে। ও নিজেকে জিনহির ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয় এবং ও সিনিয়নকে ওর আর হিয়নসিওর মধ্যে কি সম্পর্ক জিজ্ঞাসা করে। সিনিয়ন বলে, আমার হিয়নসিওর সঙ্গে খুব একটা গভীর কোনো সম্পর্ক নেই। আমি একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, আর ও আমাকে ক্লায়েন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অজিনের সিনিয়নের কথা বিশ্বাস হয় না। সিনিয়ন ওর অনেক কাছে এসে বলে, তুমি আমার থেকে ইন্স্যুরেন্স করাবে? বলে ও অজিনের গলায় হাত রাখে। তখনই অজিন ওর ভবিষ্যৎ দেখে নেয়। ভবিষ্যতে পার্কে সিনিয়ন কারোর সঙ্গে দেখা করছে এবং তার অনেক কাছাকাছি আছে। ও সেই লোকটাকে দেখতে পায় না। এরপর সিনিয়নকে আজিনকে নিজের কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। অজিন ক্যাফেতে ফিরে এসে সমস্ত ঘটনা ওয়াংকে বলে এবং ও বলে, আমি পুরোপুরিভাবে শিওর নই আমি ভবিষ্যতে কাকে দেখেছি। এরপর ও জিনহির খবর নিতে বেরিয়ে পড়ে। অজিন শোরুমে এসে মিসুকের থেকে জিনহির ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্য একটা মেয়ে বলে, কেউ জিনহির সঙ্গে দেখা করতে এসেছে, এজন্য জিনহি রেস্টরুমে রয়েছে। অজিন ওখানে গিয়ে দেখতে পায় হিয়নসিও আর জিনহি ওখানে বসে আছে। ওরা এতক্ষণ ধরে অজিনের ব্যাপারেই কথা বলছিল। হিয়নসিও অজিনকে দেখে প্রশ্ন করে, তুমি আমার ব্যাপারে কেন ইনফরমেশন বের করছিলে? তোমার আসলে কি উদ্দেশ্য? আর তুমি বসকে যে ইউনিভার্সিটির নাম বলেছিলে সেই ইউনিভার্সিটিতে তোমার নামে তো কেউই পড়ে না। আসলে তুমি চাইছোটা কি? অজিন বলে, আমিও তোমাকে ঠিক এই প্রশ্নটাই করতে চাই। তুমি ওই দিন সেই স্টকারের সঙ্গে কেন দেখা করেছিলে যে জিনহির ওপর অ্যাটাক করেছিল? এটা শুনে জিনহি শকড হয়ে যায় এবং এই ব্যাপারে হিয়নসিওকে প্রশ্ন করে। হিয়নসিও বলে, আমি ওর সঙ্গে এজন্যই দেখা করেছিলাম যাতে আমি জানতে পারি ও জেল থেকে বের হওয়ার পর আবারও জিনহির উপরে বদলা নিতে চাইছে না তো। ও এই কথাটা জিনহিকে বিশ্বাস করানোর জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করে। অজিনকে প্রশ্ন করে, আচ্ছা তাহলে তুমি কালকে রাতে 10:30টার সময় কি করছিলে? তুমি ওই স্টকারকে ফোন করে দেখা করতে ডাকোনি তো? হিয়নসিও বলে, আমি কালকে রাতে জিনহির সঙ্গেই ছিলাম। জিনহি ওকে হিয়নসিওর কাছে ক্ষমা চাইতে বলে। ও হিয়নসিওর ওপর সন্দেহ করার জন্য অজিনকেই অনেক কথা শোনায়। হিয়নসিও বলে, এইবার তো আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু পরের বার আর ছাড়বো না যদি আমার আর জিনহির মাঝখানে আসো। অজিন ওদের পিছু রেখে বলে, আমি যদি তোমার কথা না শুনি তখন কি করবে? তখন হিয়নসিও অজিনকে জোরে একটা থাপ্পড় মারে। এরই মধ্যে কিছু সেকেন্ডের জন্য অজিন ওর ভবিষ্যৎ দেখে নেয়। ভবিষ্যতে ওই ইনফরমেশন এজেন্ট সিনিয়ন যাকে কিস করছিল সেটা আর কেউই নয়, হিয়নসিওই ছিল। তার মানে সিনিয়ন তখন অজিনকে মিথ্যে কথা বলেছিল যে ওর সঙ্গে হিয়নসিওর সম্পর্ক শুধুমাত্র বিজনেস রিলেটেড। আসলে এখানে আমরা বুঝতে পারি অজিন ইচ্ছা করেই হিয়নসিওকে রাগিয়ে দিয়েছিল যাতে ওর সুযোগ বুঝে ওর ভবিষ্যৎ দেখে নিতে পারে। ক্যাফেতে ওয়াং অজিনকে বলে, ওই কালো টুপি পরা লোকটা একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল, তার বেনিফিশিয়াল সিনিয়ন পাবে। অজিন বলে, এটা কিভাবে সম্ভব? ওয়াং বলে, হতে পারে ওই লোকটা সিনিয়ন দুজনে বিজনেস পার্টনার। এরপর আমরা দেখতে পাই ওই কালো টুপি পরা ব্যক্তিটাকে যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেটা সিনিয়নই চালাচ্ছিল। আসলে সিনিয়ন ওর ইন্স্যুরেন্সের টাকাগুলো হাতানোর জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। ওয়াং বলে, হিয়নসিও যে জিনহির সঙ্গে রিলেশনে রয়েছে এর পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য রয়েছে। মিসুক আমাকে বলেছে হিয়নসিও জিনহির সঙ্গে 1 বছর ধরে ডেট করছে, আর ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যও 1 বছর সময় লাগে। তখনই ওরা সমস্ত খেলাটা বুঝতে পেরে যায়। আজিন বলে, তার আগে আমাদেরকে জানতে হবে জিনহি কোনো লাইফ ইন্স্যুরেন্স করিয়েছে কিনা, আর তার বেনিফিশিয়াল হিয়নসিও পাবে কিনা। পরের দিন আজিন শোরুমে আসে এবং লুকিয়ে বসের কেবিনে চলে যায়। ও এমপ্লয় রেকর্ড থেকে জিনহির সমস্ত ইনফরমেশন বের করে নেয় এবং সেটা ফোনে ছবি তুলে নেয়। তখনই ওখানে বাকি লোকেরা চলে আসে। জিনহি ওকে ভুল বুঝে ওখান থেকে চলে যায়। আজিন ওকে একবার ওর কথাটা শুনতে বলে, কিন্তু জিনহি ওর কোনো কথাই শুনতে চায় না। তখনই ওখানে সেই মেয়েটা চলে আসে যে আজিনকে ওর জবের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল।
তখনই মিসুক জানতে পারে আজিন সেই ফরচুন টেলার যে জিনহিকে উঁচু থেকে দূরে থাকতে বলেছিল। ও জিনহিকেও সেই কথাটা মনে করিয়ে দেয়। আজিন ওকে ও স্পেশাল পাওয়ারের ব্যাপারে বলে, কিন্তু জিনহি ওকে তখনও মিথ্যাবাদী ভাবছিল। আজিন বলে, ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না, করো না, কিন্তু তুমি প্লিজ হিয়নশিওর থেকে দূরে থাকবে। ও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু জিনহি রেগে ওকে চুপ করতে বলে এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওজিন আর ওয়াং দুজনে ক্যাফেতে হতাশ হয়ে বসেছিল এবং ওরা বলে, আমরা এবার জিনহিকে কিভাবে বাঁচাবো। এদিকে মিসুক জিনহির সঙ্গে কথা বলছিল। জিনহি ওকে বলে, আমি এত কিছুর পর এটা বুঝতে পেরেছি যে আমি আজিনকে কতটা পছন্দ করি, কিন্তু এসব কিছুর পর আমি কিভাবে হিয়নসিওর প্রপোজাল অ্যাকসেপ্ট করব। মিসুক বলে, তুমি এত চিন্তা করো না, তুমি কোনো ভুল কিছু করনি, তুমি শুধু এবার নিজের মনের কথা শোনো। কিন্তু তোমাকে খুবই তাড়াতাড়ি এই দুজনের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতে হবে। জিনহি ওখান থেকে চলে যাওয়ার পর একজন কাস্টমার আসে এবং ও মিসুকের সঙ্গে কথা বলে। ও মিসুকের সঙ্গে কেমন আজব ব্যবহার করে এবং গান গেয়ে ডান্স করে ওকে প্রপোজ করে। তখনই মিসুকের ওজিনের কথা মনে পড়ে যায়। ও দৌড়ে ক্যাফেতে এসে ওজিনকে বলে, আজিন, আমার তোমার কথায় পুরো বিশ্বাস আছে, এখন তুমি বলো আমরা জিনহিকে কিভাবে প্রাণে বাঁচাতে পারবো। কিন্তু আজিন প্রচণ্ড দুঃখী ছিল, কেননা জিনহি ওর কথা বিশ্বাস করেনি। মিসুক বলে, তুমি এতটা ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যতদূর জানি তুমি অফিসে জিনহির ব্যাপারে কোনো ইনফরমেশন কালেক্ট করতে গিয়েছিলে। তুমি আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো, আমি তোমাকে সবকিছুই বলে দেব। আজিন ওকে জিজ্ঞাসা করে, হিয়নসিও কি ওর কোনো ফ্রেন্ডের মাধ্যমে জিনহি নামে কোনো ইন্স্যুরেন্স করিয়েছিল। মিসুক বলে, হ্যাঁ, হিয়নসিও ওর সঙ্গে ডেট করার কয়েক মাস পর ওর ফ্রেন্ডের মাধ্যমে জিনহি নামে ইন্স্যুরেন্স করিয়েছিল এবং আমাকেও করতে বলেছিল। এখানে আমরা বুঝতে পারি জিনহি তাড়াতাড়ি হিয়নসিওর সঙ্গে বিয়ে করতে চাইছিল, এজন্য ওরা বেনিফিশিয়াল হিয়নসিওর নামে করেছিল। মিসুক আরও বলে, আজকে জিনহি হিয়নসিওর সঙ্গে দেখা করতে গিয়েছে, মনে হয় আজকের ও ওকে বিয়ের জন্য প্রপোজ করবে। তখনই ওজিন বুঝতে পেরে যায় যে আজকেই জিনহির বিপদ হতে চলেছে, কেননা ও ভবিষ্যতে দেখেছিল জিনহির মৃত শরীরের পাশে রিং পড়েছিল। ওরা তিনজন তাড়াহুড়ো করে শোরুমে যায়, কিন্তু ওরা ওখানে গিয়ে জানতে পারে জিনহি একটু আগেই বেরিয়ে গিয়েছে। মিসুক জিনহিকে ফোন করে, কিন্তু ও ফোনটাই তোলে না। এদিকে আমরা দেখি জিনহি আর হিয়নসিও একটা রেস্টুরেন্টে বসেছিল। হিয়নসিও ওকে প্রচুর ড্রিঙ্ক করায়। আসলে ও আর সিনিয়র মিলে প্ল্যান করেছিল ওরা জিনহিকে প্রচুর ড্রিঙ্ক করিয়ে সিঁড়ি থেকে ফেলে দেবে, যাতে ওরা সকলকে এটা দেখাতে পারে একজন মাতাল মেয়ে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করলে সে এক্সাইটমেন্টে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ওদের এটাই প্ল্যান ছিল, জিনহিকে মেরে ফেলার পর ওর সমস্ত ইন্স্যুরেন্সের টাকা ওরা হাতিয়ে নেবে। মিসুক, ওজিন এবং ওয়াং তিনজনে মিলে চারিদিকে জিনহিকে খুঁজতে থাকে। তখনই ওজিনের মনে পড়ে যায় জিনহি ওকে বলেছিল কেউ যখন ওকে বিয়ের জন্য প্রপোজ করবে তখন নামসিং টাওয়ারের সামনে করবে। ও তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে হিয়নসিও জিনহিকে নামসিং টাওয়ারের সামনে নিয়ে যায় এবং ওকে ওখানে বিয়ের জন্য প্রপোজ করে এবং ওকে রিংও পরাতে চায়। এদিকে ওজিন যখন ট্যাক্সি করে ওখানে পৌঁছাচ্ছিল তখন গাড়িতে ওয়াং ওকে ফোন করে বলে ওই কালো টুপি পরা ব্যক্তিটাকে হিয়নসিও বেল করিয়েছিল যাতে সে জিনহিকে মেরে ফেলতে পারে। এই জন্যই তো ও ওই দিন গার্ডেনের সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিল। এদিকে জিনহি হিয়নসিওকে সরি বলে। ও বলে, তুমি কি আমাকে আরও কিছুটা সময় দেবে চিন্তা ভাবনা করার জন্যে? আমি এখনকার মতো তোমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না, এখন আমি প্রচণ্ড কনফিউজড। তখনই হিয়নসিও নিজের রূপ দেখায়। ও বলে, তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ কেন? তুমি এই নকল রিংটা রাখো আর না রাখো তাতে আমার কোনো যায় আসে না। আর তাছাড়া এই বিয়ের প্রপোজালটা একটা ফাঁদ। জেনি অবাক হয়ে ওর কথাগুলো শোনে। হিয়নসিও বলে, তুমি কি ভাবো আমি তোমাকে হীরের আংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করব? আচ্ছা বলো তো, আমি এরকমটা কেন করব? তোমার কাছে আছেটাই বা কি আমাকে দেওয়ার মতো? না আছে তোমার কাছে টাকা, আর না আছে তোমার কাছে বড়লোক ফ্যামিলি। তখনই নিচে আজিন পৌঁছে যায় এবং ও জিনহিকে ডাকে। ও যখন ওপরে আসছিল তখন ও হিয়নসিওর প্যান্টটা দেখে ভাবে, আমি ভবিষ্যতে তখন ব্ল্যাক কালারের প্যান্ট তো দেখিনি। হিয়নসিও যখন জিনহিকে ধাক্কা মারতে যাচ্ছিল তখনই ওখানে ওজিন পৌঁছে ওর মুখে ঘুষি মারে। ও জিনহিকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এর থেকে দূরে থাকবে। তখনই ওজিন লক্ষ্য করে ও ভবিষ্যতে যাকে ওই প্যান্টটা পরে দেখেছিল সেটাও নিজেই। তখনই হিয়নসিও ওজিনকে ধাক্কা মারে।
ওজিন গিয়ে জিনহির গায়ে পড়ে। ওজিন তো সাইডে পড়ে, কিন্তু জিনহি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। ওজিন ওকে বাঁচাতে গেলে ওরা দুজনে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। ওজিন জিনহিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও নিজে পুরো সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে যায়। এতে ওজিনের শরীরে প্রচুর চোট লাগে। এরপর আমরা কিছু মাস পরের সিন দেখি। জিনহি ফুলের বুকে নিয়ে আজিনের সঙ্গে দেখা করতে আসে, আর আজিন হসপিটালে কিছু আন্টিদেরকে ওর স্পেশাল পাওয়ার দেখায় তাদের ভবিষ্যৎ বলে। এরপর আজিন আর জিনহি একে অপরকে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। দুজনে একে অপরকে পেয়ে প্রচন্ড খুশি ছিল এবং কাছাকাছি চলে আসে। ওরা একে অপরকে কিস করে নেয়, আর এর সঙ্গেই আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও।